হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, ভিউয়ার্স, অভিভাবক মণ্ডলী এবং এই মুহূর্তে যারা দেখছেন এবং শুনছেন সবাইকে মনোহরদী অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি মোহাম্মদ ইলিয়াস সরকার, সিনিয়র শিক্ষক, মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে আজকের পাঠে অংশগ্রহণ করছি। আজকে আমি যে পাঠটি উপস্থাপনা করব, তোমরা যারা যাচ্ছি পরীক্ষার্থী আছো, এই মুহূর্তে ঘরের মধ্যে বসে আছো, আতঙ্কে আছো, টেনশনে আছো, তোমরা এই ক্লাসটি উপভোগ করবে। কারণ আজকের আলোচ্য যে বিষয় আছে অধ্যায় সপ্তমের পৃথিবী ও মহাকর্ষ। তোমরা জানো এই পৃথিবী ও মহাকর্ষ অধ্যায় থেকে প্রতি বছর জেএলসিতে একটি প্রশ্ন আসে, একটি সৃজনশীল প্রশ্ন আসে এবং একাধিক এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় এসে থাকে ভিউয়ার্স। সুতরাং তোমরা ক্লাসটি গুরুত্ব সহকারে নাও এবং এই মুহূর্তে খাতা কলম নিয়ে বসে যাও আর ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমার অন্যান্য বন্ধুরাও ক্লাসটি সুবিধা নিতে পারে। তা আর কথা না বাড়িয়ে ভিউয়ার্স, সবাইকে সালাম জানিয়ে আমি আমার মূল ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আজকের আলোচ্য সূচি হচ্ছে মহাকর্ষ, নিউটনের মহাকর্ষীয় সূত্র, মহাকর্ষীয় সূত্রের গাণিতিক প্রকাশ। এই গাণিতিক প্রকাশ মহাকর্ষীয় সূত্রটি মুখস্থ করলেই হবে না, এই সূত্রটির মধ্যে কি কথা আছে বিজ্ঞানী নিউটনের, এই কথাগুলোকে গাণিতিকভাবে কিভাবে প্রকাশ করা যায়, গাণিতিকভাবে প্রকাশ করলে এর কি প্রকাশ হয়, সেটি যদি তোমরা না জানো তাহলে এই অধ্যায় থেকে যে গাণিতিক সমস্যাটি আসবে, যে অঙ্ক আসবে, সেটি তোমরা সহজে করতে পারবে না ভিউয়ার্স। সুতরাং আমি কি দেখাচ্ছি এগুলো মনোযোগ সহকারে তোমরা দেখো। আমি প্রথমেই জানার চেষ্টা করব মহাকর্ষ কি। আমার আলোচ্য সূচির 1 নম্বরে আছে হচ্ছে মহাকর্ষ, তারপরে আছে নিউটনের মহাকর্ষীয় সূত্র, তারপরে আছে মহাকর্ষীয় সূত্রের গাণিতিক প্রকাশ। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমি কিছু আলোচনায় যাব, আলোচনার পরে আমি মহাকর্ষের সূত্রের মধ্যে যা ধারাবাহিকভাবে আমি আলোচনাটি করতে যাচ্ছি। এই অধ্যায় থেকে আমি 2টি ক্লাস নেব, আজকে একটি ক্লাস নিচ্ছি, তারপরে আরেকটি ক্লাস নেব, তারপরে এই চ্যাপ্টার থেকে যত সমস্যাগুলি আছে সবগুলো তোমরা সহজেই সমাধান নিজেরাই করতে পারবে ভিউয়ার্স। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আলোচনায় যাই। তো তোমরা তো জানো ভিউয়ার্স যে আমরা যদি উপরের দিকে লাফ দিই, এইভাবে যদি লাফ দিলে বেশিক্ষণ উপরে থাকতে পারি না, আবার কি করি, পৃথিবীতে ফিরে আসি ভিউয়ার্স। ঠিক একইভাবে ক্রিকেট খেলার যে বল আছে, বলটিকে যদি উপরের দিকে আমরা নিক্ষেপ করি তাহলে দেখা যায় বলটি কিছুক্ষণ পরে আবার তোমার হাতে চলে আসতেছে, নিচে চলে আসতেছে। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে কেউ আমাদেরকে টানছে নিচের দিকে। তো নিচের দিকে যে টানছে, এটা কে টানছে? যে কোনো একটা বল আমাদেরকে আকর্ষণ করছে। তো এই পৃথিবীর মধ্যে উপস্থিত, পৃথিবী তো গোলাকার, কমলা লেবুর মতো দেখতে, তোমরা জানো পৃথিবী গোলাকার। পৃথিবীর ভিতরের যে বস্তুগুলো আছে, ওই প্রত্যেকটি বস্তু কি করে, নিচের দিকে টানে, আকর্ষণ করে। তোমার গাছ থেকে একটি আম দেখবা যে নিচের দিকে পড়তেছে, এটা উপরের দিকে যাইতে পারতো, কিন্তু উপরের দিকে সেটি না গিয়ে কি করতেছে, মাটিতে পড়তেছে, মাটিতে এসে পড়তেছে। অর্থাৎ এখানে একটা কিছু বা কেউ তাকে আকর্ষণ করছে। এই যে আকর্ষণ করা, পৃথিবীর মধ্যের যে বস্তুগুলো একটিকে অপরটি আকর্ষণ করে, তাকেই বলা হয় মহাকর্ষ ভিউয়ার্স। তো তোমরা অবশ্যই বিজ্ঞানী নিউটনের সেই আপেল পড়ার ঘটনাটি জানো। তারপরে আমি স্মরণ করিয়ে দিতে চাচ্ছি তোমাদের। বিজ্ঞানী নিউটন একদিন একটি আপেল গাছের নিচে বসেছিলেন এবং তিনি ভাবছিলেন অন্য কিছু নিয়ে। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন যে গাছ থেকে একটি আপেল তার সামনে এসে পড়ে। তো এটি দেখে উনি বিস্মিত হন এবং চিন্তা করতে থাকেন যে গাছ থেকে আপেলটি উপরের দিকে না গিয়ে কেন মাটিতে এসে পড়লো, নিশ্চয়ই এখানে কেউ তাকে টেনে আনছে মাটির দিকে। তো এটি নিয়ে বিজ্ঞানী নিউটন চিন্তিত এবং ভাবতে শুরু করলেন যে আসলে উনি ট্রাই করে দেখলেন, চিন্তা করে দেখে এক পর্যায়ে জানতে পারলেন যে যে কোনো বস্তু, যে কোনো জিনিস উপর থেকে ছেড়ে দিলে সেটি
নিচের দিকে পড়ে, অর্থাৎ পৃথিবী তাকে আকর্ষণ করছে বা টানছে। তারপরে তিনি আরো চিন্তা করতে থাকলেন। চিন্তা করতে করতে এক পর্যায়ে তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে পৃথিবীর মধ্যস্থিত, পৃথিবীর ভিতরে যত প্রকারের বস্তু আছে, বস্তুগুলো একটিকে অপরটি নিজ দিকে আকর্ষণ করে। আমি আবারও বলছি, পৃথিবীর মধ্যে উপস্থিত যত প্রকার বস্তু আছে, বস্তুগুলো একটিকে অপরটি তার নিজ দিকে আকর্ষণ করে। এখন আমার এই কথাটি যদি কঠিন মনে হয় তোমাদের, আমি ফাঁকে দিয়ে আরেকটু উদাহরণে চলে যাই। তো পৃথিবীর মধ্যকার উপস্থিত বস্তুগুলো ভিউয়ার্স কি এই মুহূর্তে যেখানে বসে দেখছেন এবং শুনছেন, তাদের সামনে বা আপনাদের সামনে যে সকল বস্তু আছে তার মধ্যে নিশ্চয়ই একটি টেবিল আছে। টেবিলের উপরে রাখা একটি বই থাকতে পারে, বইয়ের উপরে রাখা এক জ্যামিতি বক্স থাকতে পারে। এখানে টেবিলটি যার উপরে রেখেছেন সেটি হচ্ছে ফ্লোর, পৃথিবীর পৃষ্ঠ। তারপরে টেবিলটি হচ্ছে পৃথিবীর মধ্যকার উপস্থিত একটি বস্তুর নাম। টেবিলের উপরে রাখা যে বইটি আছে সেটিও পৃথিবীর মধ্যকার উপস্থিত একটি বস্তুর নাম। বইয়ের উপরে যে জ্যামিতি বক্সটি রাখা আছে ভিউয়ার্স, সেটিও একটি বস্তু। এখানে আমি যে তিনটি বস্তুর কথা বললাম, টেবিল, টেবিলের মধ্যে রাখা বই এবং বইয়ের উপরে রাখা জ্যামিতি বক্স, এগুলো সবই হচ্ছে পৃথিবীর মধ্যে উপস্থিত বস্তু, বস্তুর নাম। এখানে টেবিল এবং টেবিলের মধ্যে রাখা বইয়ের মধ্যে যে আকর্ষণ, বইটি তুমি উপর থেকে ছেড়ে দিলে সেটি টেবিলের মধ্যেই পড়বে ভিউয়ার্স, এটি মাটিতে পড়বে না। তাহলে বলা যায় বই এবং টেবিলের মধ্যে যে আকর্ষণ সেটি হচ্ছে মহাকর্ষ। আবার বই এবং জ্যামিতি বক্সের মধ্যে যে আকর্ষণ, জ্যামিতি বক্সটি যে বইয়ের উপরে রেখেছিলে, এই বই এবং জ্যামিতি বক্সের মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয় মহাকর্ষ। তাহলে মহাকর্ষের সূত্র তোমরা লিখে নাও ভিউয়ার্স। পৃথিবীর মধ্যে উপস্থিত, পৃথিবী নয়, পৃথিবীর মধ্যে উপস্থিত দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয় মহাকর্ষ। পৃথিবীর মধ্যে উপস্থিত দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয় মহাকর্ষ। তাহলে মহাকর্ষ সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার ভিউয়ার্স। এখন আমরা আলোচনা করব নিউটনের মহাকর্ষীয় সূত্র। তোমাদের বইয়ের মধ্যে আছে নিউটনের মহাকর্ষীয় সূত্র ভিউয়ার্স। তো তোমরা একটু লক্ষ্য করো, মহাকর্ষীয় সূত্রের মধ্যে বিজ্ঞানী নিউটন কি বলেছেন? প্রাকৃতিক বা বস্তু জগতের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের
সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ভিউয়ার্স, এই হচ্ছে বিজ্ঞানী নিউটনের মহাকর্ষীয় সূত্রের বিবৃতি। পরীক্ষাতে যদি আসে বিজ্ঞানী নিউটনের মহাকর্ষীয় সূত্রটি বিবৃত করো, তাহলে তোমরা দেখবা বিজ্ঞানী নিউটনের মহাকর্ষীয় সূত্র প্রাকৃতিক বা বস্তু জগতের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণা দ্বয়ের বরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তোমরা এটি উঠে নাও ভিউয়ার্স, আমি দেখছি কি অবস্থা লাইভের। সুপ্রিয় ভিউয়ার্স, আমি এখনই সূত্রটিকে গাণিতিকভাবে প্রকাশ করলে কি হয় সেটি দেখাবো। তোমরা এই ফাঁকাদের উঠিয়ে নাও, আমি দেখতেছি লাইভটি ঠিক আছে কিনা ভিউয়ার্স। একে অপরকে ওকে ভিউয়ার্স, আমরা লেখাটি দেখা যাচ্ছে, এক সাইড দিয়ে একটু ফাটা যাচ্ছে মনে হয়। যাই হোক ভিউয়ার্স, এখন লক্ষ্য করো, আমরা এই নিউটনের সূত্রটিকে গাণিতিকভাবে প্রকাশ দেব। এটি খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস ভিউয়ার্স, একটু লক্ষ্য করো। প্রাকৃতিক বা বস্তু জগতের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে। আমি একটা কাজ করি, আমি এখানে দুইটা বস্তু কল্পনা করি। একটি বস্তু হচ্ছে এ, অপর একটি বস্তু বি। প্রথম বস্তুর ভর m1, দ্বিতীয় বস্তুর ভর ধরি m2, এবং এরা কি করতেছে, পরস্পরকে আকর্ষণ করতেছে F বলে। ভিউয়ার্স, এখান থেকে আমরা কি কি পাবো? বস্তু এ থেকে বি এর দূরত্ব হলো d, ডিসটেন্স। ঠিক আছে, চিত্রটি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে ভিউয়ার্স। দুটি বস্তু, প্রথম বস্তু হচ্ছে এ, দ্বিতীয় বস্তু বি। এটি কিন্তু চিত্রটা কিন্তু এইভাবেও আঁকা যায়। আমি উপর নিচ দিচ্ছি কেন, যাতে একটি বস্তু আরেকটি বস্তুকে আকর্ষণ করতে পারে, এটা বোঝানোর জন্য। বস্তু এ, বস্তু বি, তো কি করতেছে, ওই এ বস্তু বি বস্তু এ বস্তুকে আকর্ষণ করতেছে। তাহলে আকর্ষণ বলটা কোন দিকে হবে, এ বস্তুটা নিচের দিকে আসবে, এইদিকে আসবে ভিউয়ার্স। তো বস্তুর মধ্যে উপস্থিত মোট পদার্থের পরিমাণকে ভর বলে। প্রথম বস্তুর ভর হচ্ছে m1, দ্বিতীয় বস্তু বি এর ভর হচ্ছে m2। দুইটা বস্তু, একটা বস্তু আরেকটা বস্তু থেকে কতটুকু দূরত্বে আছে, d দূরত্বে আছে ভিউয়ার্স।
তো বি বস্তুটি এফ বস্তুটি কোন বলে আকর্ষণ করতেছে? এফ বলে আকর্ষণ করতেছে। এখন এই সূত্র থেকে আমরা কি পাই? সূত্র থেকে পাই প্রাকৃতিক বা বস্তু জগতের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে পায়। তো এই পর্যন্ত আমরা বুঝলাম যে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান, এই আকর্ষণ বলের মান, আকর্ষণ বল যদি এফ হয়, আকর্ষণ বল এফ প্রথম বস্তু ভর দড়ি m1, দ্বিতীয় বস্তুর ভর দড়ি m2, মধ্যবর্তী দূরত্ব, বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব সমান সমান d হলে এই মহাকর্ষীয় সূত্র থেকে আমরা কি পাই ভিউয়ার্স? এই আকর্ষণ বলের মান, আকর্ষণ বলটা কি? F, লিখি F ইকুয়াল, বলের মান কি হয়? বস্তু কণা দ্বয়ের, দ্বয় মানে দুইটি, বরের গুণফলের সমানুপাতিক। বর দুইটা, একটা হচ্ছে m1, একটা হচ্ছে m2। বর দুটির গুণফল কি হবে? m1 ইনটু m2 সমানুপাতিক। এই যে সমানুপাতিক চিহ্ন দিলাম ভিউয়ার্স। আমি আবারও বলছি, এই আকর্ষণ বলের মান F দুইটা বস্তুর বরের গুণফলের সমানুপাতিক। এই যে সমানুপাতিক চিহ্ন, বর দুইটা গুণ করছি, m1 ইনটু m2 গুণ করলে কি হয়? m1 m2। যেমন a এবং b গুণ করলে কি হয় ভিউয়ার্স? গুণ করলে হয় a ইনটু b। ঠিক একইভাবে m1 m2 গুণ করলে হয় m1 m2। তো বরের গুণফলের সমানুপাতিক কে বল। তাহলে এই আকর্ষণ বল বস্তু কণা দ্বয়ের বরের গুণফলের সমানুপাতিক। তারপর আবার কি বলছি? এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এদের মধ্যবর্তী দূরত্বটা কি? d। d এর বর্গ কত? d স্কয়ার। ব্যস্তানুপাত মানে হচ্ছে ভাগ ভিউয়ার্স। তাহলে এই বিজ্ঞানী নিউটনের মহাকর্ষীয় যে সূত্রটি আছে, এই সূত্রটিকে গাণিতিকভাবে প্রকাশ করলে কি হয় ভিউয়ার্স? F প্রপোর্শনাল মানে সমানুপাতিক চিহ্ন m1 m2 বাই এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত মানে হচ্ছে ভাগ ভিউয়ার্স। তো এখানে লক্ষ্য করো, যদি বরের মান বৃদ্ধি পায়, বরের মান যদি বাড়ে, বরকে যদি 2 দিয়ে গুণ করা হয় ভিউয়ার্স, বরের মান যদি বৃদ্ধি পায় তাহলে বলের মানও বৃদ্ধি পাবে। কিভাবে বৃদ্ধি পাবে? বরের গুণফলকে 2 দিয়ে গুণ করলে বলও তোমার দ্বিগুণ বৃদ্ধি পাবে। বল যদি 4 গুণ হয়, বলও 4 গুণ হবে। আবার বিপরীত ক্রমে দূরত্ব যদি কমে তাহলে বলও কমবে। দূরত্ব যদি তোমার 2 এর জায়গায় 4 হয় তাহলে বলও তোমার কমে যাবে। তো একইভাবে আমরা কি করতে পারবো? ক্রম অনুসারে বরের মান উপরে যদি কোনো ডিজিট দিয়ে গুণ করা হয় তাহলে এই পাশেও এই ডিজিটটা চলে আসবে। তো আমরা এখন মূল আলোচনাতে চলে যাই। গাণিতিক প্রকাশটা একটু বাকি রয়েছে ভিউয়ার্স। তো এই প্রপোর্শনাল চিহ্নের পরিবর্তে লেখা যায় ভিউয়ার্স ইকুয়াল চিহ্ন। তো এই প্রপোর্শনাল এর পরিবর্তে কি লেখা যায়? ইকুয়াল লেখা যায়। আর যে কোনো একটা ধ্রুবক, যে কোনো একটা ধ্রুবক লেখা যায়, কনস্ট্যান্ট। তাহলে এই প্রপোর্শনাল পরিবর্তে এখানে আসে হলো এই বড় হাতের G, উপরে আসে m1 m2 বাই d স্কয়ার ভিউয়ার্স। তো এখানে G কি? এখানে তোমরা লিখে নিবা, এখানে G মহাকর্ষীয় হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। G হচ্ছে মহাকর্ষীয়
ধ্রুবক এবং জি এর মান হচ্ছে আচ্ছা আমি দেখাচ্ছি ভিউয়ার্স, নিচে লেখা দেখা যাচ্ছে না, আমি এটা আবার উপরে দেখাই। এখানে চিত্রটা তো আর দরকার নেই, এটুকু মুছে ফেলি ভিউয়ার্স, এটুকু মুছে ফেলি। তো আমি সূত্রটি এখানে আবার লিখি তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে এখান থেকে কি পাই ভিউয়ার্স? এখান থেকে পাই এফ ইকুয়াল জি ইন্টু m1 m2 বাই বি স্কয়ার। এখন দেখা যাচ্ছে ভিউয়ার্স, এখানে এখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক ভিউয়ার্স, এবং জি এর মান তোমরা লিখে নাও, এটি বইয়ের মধ্যে নাই, এটা কিন্তু কাজে লাগবে। জি এর মান এটা বইয়ের মধ্যে নাই, তোমরা লিখে নাও জি ইকুয়াল 1.673 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। জি এর মান হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, জি এর মান হচ্ছে 1.673 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার ভিউয়ার্স। মহাকর্ষীয় ধ্রুবক, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এই লেখাটি হয়তো দেখা যাচ্ছে না ভিউয়ার্স। মহাকর্ষীয় ধ্রুবক ভিউয়ার্স, মহাকর্ষীয় ধ্রুবক মহাকর্ষীয় ধ্রুবক। তো জি এর মান হচ্ছে 1.673 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার ভিউয়ার্স। তো আমরা কি জানলাম আজকে? আমরা জানলাম মহাকর্ষ কি এবং বিজ্ঞানী নিউটনের আবিষ্কৃত মহাকর্ষীয় সূত্রটি সম্পর্কে জানলাম। এই সূত্রটির আবার গাণিতিক প্রকাশ আমরা জানলাম। এই গাণিতিক প্রকাশের মধ্যে একটি নতুন তথ্য আমরা পেয়েছি। এখানে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান পেয়েছি ভিউয়ার্স কত, 1.673 ইন্টু 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার ভিউয়ার্স। তো তোমরা এখানে লক্ষ্য করলে দেখবে এই সূত্রটি দিয়ে অঙ্ক কষতে হবে, পরীক্ষাতে যে সমস্যাটি আসবে সেটা সলভ করতে হবে। দেখা গেল যে এফ এর মান, m1 এর মান, m2 এর মান, d এর মান দেওয়া আছে, g এর মান তুমি বের করতে পারবা। আবার j এর মান জানা আছে, m1 m2 d এর মান দেওয়া আছে, f এর মান বের করতে পারবা। আবার f g m1 m2 এর মান দেওয়া আছে, তুমি d এর মান বের করতে পারবা ভিউয়ার্স। তো আমি এই অধ্যায়টিকে দুইটি ভাগে বিভক্ত করেছি। তোমরা মনোহর দিয়ে অনলাইন স্কুলের দিকে লক্ষ্য রাখবে। আমি পরবর্তী পার্ট 2 তে এই চ্যাপ্টারের বাকি সমস্যা, গাণিতিক সমস্যাগুলি সহ সবকিছু সলভ করে দেব ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। আবার দেখা হবে মনোহর দিয়ে অনলাইন স্কুলের পর্দায়। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর শেষবারের মতো আবার আমি বলে যাচ্ছি ভিউয়ার্স এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা আমার ক্লাসটি দেখেছেন এবং শুনেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি। সাথে সাথে এই অনুরোধ করছি এই ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে অন্যান্য শিক্ষার্থীরা খুব সহজেই ক্লাসটি পেয়ে যায় ভিউয়ার্স। তো আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।